Hello everyone, welcome to my channel Programming Forecast. So today I will show you how you can implement authentication with JWT, means JSON Web Token, and I am using Node.js as my backend, and front end for front end I am using Flutter. So okay, let's get started. সো ফার্স্ট অফ অল যেই জিনিসটা জানা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা কেন অ্যাকচুয়ালি মানে জেডাব্লিউটি ইউজ করব। তো জেডাব্লিউটি এর ফুল ফর্ম হচ্ছে জেসন ওয়েব টোকেন, অ্যান্ড এইটাকে অ্যাকচুয়ালি জেসন ওয়েব টোকেন বলা হয় কারণ এখানে যে টোকেনটা আসে সেটা হচ্ছে জেসন ফরম্যাটে আসে। আই হোপ আমরা সবাই জেসন ফরম্যাটটা কি সেটা আমরা জানি। আমি ধরেই নিচ্ছি যে আজকে যারা হচ্ছে এই টিউটোরিয়ালটা আজকে দেখছে তাদের সবার নোড.জেএস এবং ফ্লাটার সম্পর্কে পূর্ব ধারণা মানে বেসিক জানা আছে। সো ওকে ফাইন। সো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অথেন্টিকেশন করবো জেডাব্লিউটি বা জেসন ওয়েব টোকেন দিয়ে আমরা অথেন্টিকেশন করব। আচ্ছা, এখানে আরেকটা ধারণা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অথেন্টিকেশন আর অথরাইজেশন, এই দুইটা ওয়ার্ড আমরা শুনে থাকি বেসিক্যালি। তো এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। লাইক অথেন্টিকেশন ইজ who you are, and authorization is what can you do. সো হু ইউ আর বলতে মানে অথেন্টিকেশন বলতে একটা ওয়েবসাইটে অথবা একটা অ্যাপে, মোবাইল অ্যাপে আমরা যখন সাইন ইন করি বা আমরা লগ ইন করি তখন কি হয়, আমাদের অবশ্যই আলাদা একটা আইডেন্টিটি থাকে অ্যাজ আ ইউজার। আমাদের ইউজার ক্রেডেনশিয়ালগুলো আলাদা, ইউজার নেম আলাদা, পাসওয়ার্ড আলাদা, মানে প্রত্যেকটা ইউজারের ইউনিক আইডি থাকে। তো সেই কোনটা কোন ইউজার, এই যে মানে তাকে যেই একটা ইউনিক একটা ইউজার নেম বা ইউনিক একটা ইমেল আইডি যেটাই হোক, যেটার মাধ্যমে আমি ইউজারকে চিনতে পারবো, তো সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের অথেন্টিকেশন। হ্যাঁ, আর অথরাইজেশনটা হচ্ছে যেমন আমি যদি একটা ই কমার্স অ্যাপের ওয়েবসাইটের কথা বলি, একজন ই কমার্স ওয়েবসাইটে কিন্তু যখন আপনি একটা ইউজার বা বায়ার হিসাবে লগ ইন করবেন তখন আপনি কি করবেন, আপনি বেসিক্যালি ওখান থেকে প্রোডাক্ট কেনার জন্য জামা কাপড় হোক বা ডেইলি নেসেসিটি জিনিসপাতি হোক, যাই হোক, আপনি হচ্ছে বায়ার হিসাবে আপনার কার্টে প্রোডাক্ট অ্যাড করবেন। বাট যখন একজন অ্যাডমিন, মানে এই যে আপনি সাপোজ আপনি একটা ড্রেস চুজ করবেন বা ড্রেসটা আমার স্টকে নেই, তখন অ্যাডমিন হিসাবে আমি ওই ওয়েবসাইটে লগ ইন করে আমি স্টক আপডেট করব বা স্টক আউট দিব বা স্টকে 10টা আছে 20টা আছে। এই যে এই কাজগুলো কিন্তু ইউজাররা বা মানে বায়াররা করতে পারে না, এগুলো কিন্তু অ্যাডমিনের করতে হয়। তো এই কাজটা যখন মানে এখানে কিন্তু দুইটা মানুষের আলাদা আলাদা রোল, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে আমি বায়ার। অ্যাডমিন যেটা করতে পারবে আমি বায়ার সেটা করতে পারবো না। সো এখানে মানে পারমিশন লাগে, কোন কাজ কে করতে পারবে সেটার জন্য আলাদা পারমিশন লাগে। তো এইটা হচ্ছে অথরাইজেশন, মানে হোয়াট ক্যান ইউ ডু, তুমি একজন বায়ার হিসেবে ওয়েবসাইটে ঢুকে কী কী কাজ করতে পারবা, বা একজন অ্যাডমিন হিসেবে তোমার কী কী পারমিশন করার আছে, যেমন কী কী এডিট করতে পারবা, তুমি স্টক এডিট করতে পারবা, অর্ডারসগুলো দেখতে পারবা, এগুলা। সো আই হোপ সবার মানে ডিফারেন্সটা সবাই বুঝেছে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অথেন্টিকেশন করব, ওকে। আর এখানে আমরা জেডাব্লিউটি ইউজ করব, এখানে সেশনও ইউজ করা যায়। যেমন আপনি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কথা বলি, স্পেশালি ফেসবুক কিন্তু জেডাব্লিউটি ইউজ করে। সোশ্যাল মিডিয়াগুলোতে কি হয়, সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যখন লগ ইন করেন আপনার কিন্তু বারবার লগ ইন দিতে হয় না। এখন আমি একবার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে তারপর আমি যতবারই মানে লগ আউট না করা পর্যন্ত যতবারই আমি অ্যাপে ক্লিক করি না কেন আমাকে সরাসরি হোম পেজে নিয়ে যায়। এই যে আপনার সেশনটা ধরে রাখে, এই কাজটা আপনি জেডাব্লিউটি এ করতে পারেন, আবার আপনি সেশন দিয়েও করতে পারেন। তো আজকে আমরা জেডাব্লিউটি দিয়ে করে দেখাবো। তো জেডাব্লিউটি হচ্ছে বেসিক্যালি জেসন ওয়েব টোকেন। এইখানে হচ্ছে আপনি যখন ওয়েবসাইটকে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিবেন তখন সে আপনাকে একটা টোকেন দিবে, সেই টোকেনটাই আপনার হচ্ছে আইডেন্টিটি। এই টোকেনটা আপনি যতবার ওয়েবসাইটে মানে পাস করবেন ততবার ওয়েবসাইট বুঝতে পারবে যে হ্যাঁ আপনি লগ ইন অবস্থায় আছেন। এই টোকেনটার একটা মানে একটা থাকে, ম্যাক্স এইজ বলতে পারি বা এক্সপায়ারিং এইজ থাকে, যেই সময়টার পর সাপোজ আমি ধরলাম যে আমার টোকেনটা 3 দিন পর এক্সপায়ার হয়ে যাবে। সো 3 দিন পরে এই টোকেন দিয়ে আর আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। তো কাজটা হচ্ছে এরকম। তো আমি সরাসরি মানে ইমপ্লিমেন্টেশনে চলে যাই, আমার ইমপ্লিমেন্ট করা আছে, আমি শুধু আপনাদেরকে মানে ভিডিওটা শর্ট করার জন্য আমি শুধু আপনাদেরকে লাইন বাই লাইন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কোডগুলো কী কী করেছি আমি সেটা আমি বুঝিয়ে দেবো। তো এখানে বেসিক্যালি একটা ই কমার্স অ্যাপ, ক্লোদিং অ্যাপের জন্য আমার কাজটা করা। তো আগে আমি আমার ফোল্ডার স্ট্রাকচারটা আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখানে আমি এমভিসি অ্যাপ্লাই করেছি, যেমন এখানে আমার কন্ট্রোলার্স,
তারপর মিডলওয়্যার, আমরা জানি যেহেতু আমি নোড.জেএস দিয়ে কাজ করছি, এক্সপ্রেসের বিভিন্ন মিডলওয়্যার যেটা আমাদের দরকার পড়ে, ওখানে এক্সপ্রেস রিলেটেড যেসব মিডলওয়্যার, এই মিডলওয়্যারগুলোর জন্য আমার আলাদা ফোল্ডার করা। পাবলিকে আমি হচ্ছে যেগুলো আমার স্ট্যাটিক কিছু ইমেজ, যেগুলো হয়তো আমার ওয়েবসাইটে বা আমার অ্যাপে কাজ লাগবে, পাবলিক ফোল্ডারে আমি সেই ইমেজগুলো রেখেছি। আর রাউটিংয়ের জন্য যা যা লাগবে, যেমন এই রাউটস ফোল্ডারটার মধ্যে আমার এপিআই, যত এপিআই আছে যেগুলো অ্যাকচুয়ালি এক একটা রাউটিংয়ের জন্য, এগুলো অ্যাকচুয়ালি যখন আমি এপিআই এর ব্যাপারটা আপনাদের বুঝাবো তখন আপনাদের জন্য আরও সহজ হবে। auth.api মানে এখানে অথেন্টিকেশন রিলেটেড, সাইন আপ, লগ ইন, লগ আউট, এই রিলেটেড সব এপিআই আছে। কার্ট হচ্ছে একটা ই কমার্সে অবশ্যই কার্ট থাকে ই কমার্স সাইটে, তো আপনি কার্টে জিনিসপাতি বা আপনার প্রোডাক্ট অ্যাড করেন, তো সেই প্রোডাক্ট অ্যাড করার সময় আপনার একটা এপিআই কল হবে, তারপরে কার্ট থেকে প্রোডাক্ট ডিলিট করার সময় ওই এপিআইগুলো এখানে। তো এখানে সব হচ্ছে এপিআই আমার রাউটস ফোল্ডারে। স্কিমা অ্যান্ড মডেল, তো আমি আগেই বলেছি যাদের নোড.জেএস সম্পর্কে মানে বেসিক ধারণা আছে ডাটাবেস সম্পর্কে, তারা তো জানেন যে স্কিমা বা মডেলটা কি। আমার ডেটাবেসে যখন আমি ডেটা স্টোর করব তখন আমার প্রত্যেকটা ডেটার এগেনস্টে একটা করে মডেল লাগবে। যেমন একটা ওয়েবসাইট মানে ই কমার্স সাইট একজন ইউজারের তো একটা মানে কিছু ইনফরমেশান থাকে যেটা ডেটাবেসে সেভ থাকে, যেমন আপনার এখানে ইউজার স্কিমা, এখানে যেমন ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, তারপর উইশ লিস্ট, কার্ড, এরকম কিছু ডেটা থাকে প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা, মানে ইন্ডিভিজুয়ালি। সো সেই ডেটাগুলোর যে একটা মডেল, যে বেসিক কী কী ডেটা আমি আমার ডেটাবেসে রাখবো, তো সেই সেই মডেলটা বা সেই স্কিমাটা হচ্ছে এইটা। আমি কিন্তু মঙ্গোডিবি ইউজ করছি। হ্যাঁ, ওকে। তো তারপর এটা গেল আমার হচ্ছে স্কিমা অ্যান্ড মডেল। সার্ভিস, এখানেও অ্যাকচুয়ালি আমার লগ ইন সার্ভিস, অচেকিং, এগুলো অ্যাকচুয়ালি কী করেছি এগুলো আমি যখন ডিটেইলে এপিআই নিয়ে ভিডিও করবো তখন আপনারা বুঝতে পারবেন। ইউটিলসে আমার কিছু ইউটিলিটি মেথডস আছে। আচ্ছা, ওকে, ফাইন। আমি এখন এই জিনিসটা দেখালাম যাতে আপনাদের সহজ হয়। তো প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে, আমরা যেহেতু অথেন্টিকেশন দেখাবো, আমরা শুরু করবো রেজিস্ট্রেশন দিয়ে। একটা অ্যাপে বা একটা ওয়েবসাইটে প্রথমেই আপনার ইউজার হিসেবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করার পর লগ ইন। রেজিস্ট্রেশন করলে আপনার অ্যাকাউন্টটা বা আপনার ইমেল, পাসওয়ার্ড, এই যাবতীয় ইনফরমেশনগুলো ডেটাবেসে একটা রেজিস্টার্ড পার্সন হিসেবে বা ইউজার হিসেবে সেভ হয়ে যাবে। তাহলে একটা প্রমাণ থাকবে যে আপনি আমার ওয়েবসাইটের একটা রেজিস্টার্ড একজন ইউজার। আচ্ছা, সো ফার্স্টে আমরা যাচ্ছি তাহলে, ওকে, কন্ট্রোলার্সে যাই ফার্স্টে। দেখেন এইখানে এই যে সাইন আপ বা রেজিস্ট্রেশন, যেহেতু এখানে জেডাব্লিউটি এর কাজটা, তো এখান থেকে আমি দেখাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি কি করেছি, এইখানে হচ্ছে আমি যে ফার্স্টে বলছিলাম যে এপিআই, আপনি যখন আপনার ইমেইল দেন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় ইমেল দেন, পাসওয়ার্ড দেন, তারপর রেজিস্টার বাটনে হিট করেন, তখন কিন্তু একটা এপিআই কল হয়। তো এই যে এপিআইটা কই, এই যে রাউটস, আমার এই যে auth.api.js, এইখানে আমি এই এপিআইটা, এই যে পোস্ট এপিআই সাইন আপ, ওকে, এখানেই হচ্ছে আমার রেজিস্ট্রেশনের জন্য এই এপিআইটা হিট হওয়ার পর ও কী করে, অথ কন্ট্রোলারের আন্ডারে সাইন আপ কন্ট্রোলার নামে আমার একটা মেথড আছে, ওকে কল করে। এটা হচ্ছে আমার কন্ট্রোলার্স ফোল্ডারে, ওকে কল করে। ওকে, কোথায় আমাদের এই যে সাইন আপ কন্ট্রোলার, এটা একটা অ্যাসিঙ্ক ফাংশন, যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আর রেসপন্স, দুইটা প্যারামিটার এখানে আসে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন আপ কন্ট্রোলার, এটাও একটা অ্যাসিঙ্ক ফাংশন। তো যখনই আমি একটা এপিআই হিট করব তখন আমার একটা রিকোয়েস্ট আমার সার্ভারে ইউজারের সাইড থেকে যাবে যে আমাকে এই ইনফরমেশনটা দাও বা এই ইনফরমেশনটা ডেটাবেসে সেভ করো। সো সেই রিকোয়েস্টটা ইউজারের সাইড থেকে আসতেছে আর রেসপন্সটা সার্ভার থেকে আমরা ইউজারকে পাঠাবো। সো আমার কাছে দুইটা প্যারামিটার আছে, রিকোয়েস্ট আর রেসপন্স। তো আমি ইমেল আর পাসওয়ার্ড নিলাম, যেটা আমার বেসিক একদম নিড আমার সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য, যেটাই যে যখন ইউজার পাঠাবে রিকোয়েস্ট ডট বডিতে আমার ইমেল আর পাসওয়ার্ডটা থাকবে। এখন আমি কি করব, এই ইউজারটাকে আমার ডেটাবেসে রেজিস্ট্রেশন করাবো, মানে ইউজারের ইমেল আর পাসওয়ার্ডটা ডেটাবেসে সেভ করে তাকে একটা জেডাব্লিউটি টোকেন দিব। এখন এই যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি সার্ভিস কল করলাম, সার্ভিস এই যে অথ সার্ভিস ডট সাইন আপ, এই যে অথ সার্ভিস আমার কোথায় আছে, অথ সার্ভিস আছে আমার সার্ভিস ফোল্ডারে, এই যে auth.service.js, এই যে দেখেন আমার এটাই হচ্ছে আমার auth.service.js, এই ফোল্ডারটা, এটাই হচ্ছে আমার auth সার্ভিস হিসেবে আমি এটাকে মানে নাম দিয়েছি। তো এইখানে যে সাইন আপ মেথডটা আছে, সে সাইন আপ মেথডে আমরা যাব।
এই যে সাইন আপ সার্ভিস। ওকে, আচ্ছা এখানে মনে হচ্ছে আমার নামটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে সার্ভিস কথাটা আসেনি। ইয়েস, হ্যাঁ, অথ সার্ভিসের আন্ডারে সাইন আপ সার্ভিস যে মেথডটা আছে সেটাতে আমরা যাবো। সাইন আপ সার্ভিস, এই সাইন আপ সার্ভিস মানে আমি এখন রেজিস্ট্রেশন করার জন্য আমার বেসিক্যালি দরকার ইমেল আর পাসওয়ার্ড। এই ফিল্ডগুলো আমার অ্যাপে অ্যাকচুয়ালি আছে, এই জন্য আমি মানে এখানে দেয়া, বাট এটা পরবর্তীতে মানে মেইন কন্ট্রোলারে এটা আমার কল করা হয়নি। যাই হোক, বেসিক্যালি ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আমাদের কাজ। তো এইখানে আমরা কি করছি দেখেন, এইখানে আমরা এটা রিটার্ন করছি, এখানে অ্যাওয়েট দিতে হবে কারণ এটা একটা অ্যাসিং ফাংশন। ইউজার ডট ক্রিয়েট, এইটা হচ্ছে মঙ্গুজের একটা মেথড ক্রিয়েট। এটা হচ্ছে অটোমেটিক আপনার ডেটাবেসে আপনার ইউজার ক্রিয়েট করে দিবে। ইউজারের যেই ইনফরমেশান আমার কাছে আছে সেই ইনফরমেশানগুলো দিয়ে সে ডেটাবেসে আমার জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দিবে। আমরা যারা মঙ্গোডিবি সম্পর্কে জানি তারা জানি যে মঙ্গোডিবি ডকুমেন্ট আকারে আমাদের ডেটাবেসে মানে আমার ইনফরমেশনগুলো স্টোর করে। সো ইউজারের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দিবে। তো এই ইউজারটা কি, এই ইউজারটা হচ্ছে যেই ইউজারটা আমি এখানে ইউজার স্কিমা বানিয়েছিলাম। এই যে আমার ইউজার স্কিমা, যেখানে ইউজারের নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, এই স্কিমাটাকে কিন্তু আমি এখানে এই যে এক্সপোর্ট করেছি ইউজার নামে। মঙ্গুজের যে স্কিমাটা আছে আমার ইউজার স্কিমাটা, ওকে আমি ইউজার নাম দিয়ে এখানে এক্সপোর্ট করেছি, এজন্য আমি এইখানে ওকে ইম্পোর্ট করেছি আবার ইউজার নামে। হ্যাঁ, এই যে ইউজার নামে ইম্পোর্ট করে তারপর এখানে ইউজার ডট ক্রিয়েট, এটা মঙ্গুজেরই একটা বিল্ট ইন মেথড, যেটা হচ্ছে আমার ইউজারের এই ইনফরমেশনগুলো দিয়ে আমার ডেটাবেসে আমার ইউজারকে রেজিস্ট্রেশন করিয়ে দিবে। এখন রেজিস্ট্রেশন করানোর পরে কিন্তু রিটার্ন মানে আমি আবার আগের যে আমার কন্ট্রোলার ছিল সেই কন্ট্রোলারে আমি ব্যাক করছি। এই যে কন্ট্রোলারে ব্যাক করার পর এখানে কি হয়, যখনই আপনি ইউজার ডট ক্রিয়েট করবেন তখন সে আপনার ইউজার ক্রিয়েট করার পর আপনাকে অটোমেটিকলি মঙ্গোডিবি একটা প্রত্যেকটা ইউজারের এগেনস্টে একটা ইউজার আইডি ক্রিয়েট করে, যেটা মঙ্গোডিবি অটোমেটিক্যালি করে, আপনার ক্রিয়েট করতে হবে না। সেই আইডিটা ইউনিক আইডি, প্রত্যেকটা ইউজারের জন্য আইডিটা ইউনিক থাকে, সেই ইউনিক আইডিটা সে রিটার্ন করে। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে রিটার্নে আমি ওই আইডিটা পাবো, পেয়ে আমি ওই আইডিটা এই যে ইউজারের ভিতর চলে যাবে, যেটা মঙ্গোডিবি আমাকে রেজিস্ট্রেশনের পর বা ইউজারের সব ডেটাবেসে সেভ করার পর ইউনিক আইডি ক্রিয়েট করে আমাকেও রিটার্ন করছে, সেই আইডিটাই আমি পাবো। এখন যদি আইডিটা আমি পাই তার মানে আমার ইউজার ক্রিয়েট হয়েছে, আর যদি আমি না পাই তাহলে আমি লিখবো নো ইউজার ফাউন্ড, মানে আমার অ্যাকচুয়ালি ইউজার পাওয়া যাচ্ছে না, কারণ ইউজার আমার ক্রিয়েটই হয়নি। আচ্ছা, তো তখন ও এই এরর দিবে, এই নিচের কোড আর এক্সিকিউট হবে না। তো ইউজার যদি আমরা পেয়ে যাই তারপরে আমরা কি করব, এখন আমরা এই যে ক্রিয়েট টোকেন, আমরা জেডব্লিউটি টোকেন ক্রিয়েট করব। তো এইটার জন্য এই যে আমি আগে বলেছিলাম ইউজারের আন্ডারে আপনার একটা আইডি আসবে, যেটা মঙ্গোডিবি হচ্ছে আন্ডারস্কোর আইডি, এইভাবে অ্যাকচুয়ালি প্রপার্টিটার নাম থাকে ডেটাবেসে আন্ডারস্কোর আইডি। তো ইউজার ডট আন্ডারস্কোর আইডি, এই জিনিসটা আমি ইউজারের আন্ডারে এই আইডিটা পাবো। ইউজার ডট আন্ডারস্কোর আইডি দিয়ে আমরা এই ক্রিয়েট টোকেন নামে একটা মেথড আমি ক্রিয়েট করেছি, যেখানে আমি ইউজারের আইডিটা পাস করছি, এই টোকেনটা আমরা এই আইডি থেকে ক্রিয়েট করব, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে একটা কাজ করি, আপনাদেরকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি ইউজারের আইডিটা কীভাবে আমার ডেটাবেসে, এখানে মঙ্গোডিবি কম্পাস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডেটাবেসের একটা গুই হিসাবে দেখানোর জন্য এটা অনেক হেল্পফুল। আচ্ছা দেখেন, এখানে আমার কিছু মাল্টিপল ইউজার আমার ক্রিয়েট করা আছে। দেখেন এই যে ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড আর অ্যাড্রেস, এগুলো তো আমি দিয়েছি, ইউজার দিয়েছে। হ্যাঁ, আর এই যে আমার আইডিটা, এই যে দেখেন আন্ডারস্কোর আইডি, অবজেক্ট আইডি, এইটা কিন্তু মঙ্গোডিবি নিজেই ক্রিয়েট করেছে, নিজে ক্রিয়েট করে এই আইডিটাই সে আমাকে রিটার্ন করে। তো এই আইডিটাই হচ্ছে আমরা এই যে এখানে ক্রিয়েট টোকেনে আবার পাস করছি। তো ক্রিয়েট টোকেনে গেলে কি হয় দেখি, এই যে দেখেন আমার এখানে ক্রিয়েট টোকেন নামে একটা মেথড আমি ক্রিয়েট করেছি, যেটা আছে আমার ইউটিল ফোল্ডারে অথ ডট ইউটিল। ইউটিল একটা মেথড হিসেবে আমি এখানে দেখেন এখানে আমি একটা মেথড ক্রিয়েট করেছি, যেখানে ওই যে আইডি পাস করেছি আইডি। আচ্ছা, ওকে ফাইন, ট্রাই ক্যাচের ভিতরে আমি কাজটা করেছি জেডব্লিউটি ডট সাইন। এখন জেডব্লিউটি ডট সাইন হচ্ছে অ্যাকচুয়ালি জেডব্লিউটিরই একটা মেথড। আর এই জেডব্লিউটিটা আপনার হচ্ছে
যে ইম্পোর্ট জেডাব্লিউটি ফ্রম জেসন ওয়েব টোকেন, এই জিনিসটা আগে আপনার ইম্পোর্ট করে নিতে হবে যদি আপনি জেডাব্লিউটি দিয়ে কাজ করতে চান। তো এই জিনিসটা ইম্পোর্ট করার পরই আপনি এখানে এই যে জেডাব্লিউটি ইউজ করতে পারবেন। আর জেডাব্লিউটি ডট সাইন, এই সাইনটা হচ্ছে জেডাব্লিউটিরই একটা মেথড, বিল্ট ইন মেথড। সেখানে আপনি আপনার যে ইউনিক যে ব্যাপারটা যেটা দিয়ে আপনি টোকেন মানে ক্রিয়েট করতে চাচ্ছেন, আমার যেহেতু আইডিটা প্রত্যেক ইউজারের ক্ষেত্রে ইউনিক, সো আমি এটা দিয়েই টোকেন বানাতে চাচ্ছি। এই আইডিটা পাস করব, আর একটা জেডাব্লিউটি সিক্রেট থাকবে। আর আইডিটা কত দিনের জন্য, আমি আগেই বলেছিলাম যে আমার জেডাব্লিউটি টোকেনের কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে, যে আপনি এই টোকেনটা কতদিন পর্যন্ত এক্সপায়ার, মানে কতদিন পর্যন্ত আপনি চাচ্ছেন এটা ভ্যালিড থাকুক, তারপর এটা এক্সপায়ার হয়ে যাবে। এরপরে আর এই টোকেন দিয়ে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, বা এই টোকেন ইনভ্যালিড, এই টোকেন দিয়ে আর ওয়েবসাইটে কোনো কাজ হবে না। তো আমি এখানে 30 দিনের একটা ম্যাক্স এজ, আমি ম্যাক্স এজ ভ্যারিয়েবলে 30 দিন, এটা হচ্ছে এই যে 60, এটা হচ্ছে মানে আপনার ঘন্টা, তারপর 24 ঘন্টায় একদিন, তারপর 30 দিনে, একদিনে 24 ঘন্টা, তারপর 30 দিনে কত ঘন্টা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডে আমাকে দিচ্ছে, সেকেন্ডে আমাকে ম্যাক্স এজটা দিচ্ছে, 30 দিনকে সেকেন্ডে করলে কি হয় সেটা। তো এক্সপায়ার আমি এই জেডাব্লিউটি টোকেনটা আমি 30 দিনের জন্য আমি তার এক্সপায়ার ডেট রেখেছি। ওকে ফাইন। তো এইটা করলে ও আমাকে কি করবে, আপনার একটা আইডি যেটা সে আমাকে ফেরত দিবে। এই আইডিটা কিন্তু আমি আবার রিটার্ন করছি, রিটার্ন মানে টোকেন ওই জেডাব্লিউটি এখানে একটা টোকেন বানিয়ে আমাকে, আচ্ছা আমি তো জেডাব্লিউটি সিক্রেটটা কি এটাই বলিনি। আচ্ছা, জেডাব্লিউটি সিক্রেট হচ্ছে আপনি যেই মানে জেডাব্লিউটি বেসিক্যালি যেই জিনিসটা করে, যে আপনার একটা ইউনিক জিনিস প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে যেই ব্যাপারটা ইউনিক সেটা তো আপনার দিতেই হবে, যেখানে আমি আইডি দিয়েছি। আর আরেকটা জিনিস থাকবে জেডাব্লিউটি সিক্রেট, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার একটা সিক্রেট একটা ওয়ার্ড হইতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, এটা এবিসিডি হতে পারে, অবভিয়াসলি কেউ এবিসিডি দিবে না। আমার যেমন এখানে জেডাব্লিউটি সিক্রেট হিসাবে আমি নর্মালি আমার ওয়েবসাইটের যে নাম সেই নামটাই দিয়েছি। তো এইটাকে আমি আবার এইটাকে যে করেছি, আমি অবশ্যই চাবো না পাবলিক আমার জেডাব্লিউটি সিক্রেট, মানে আমার কোনোভাবে আমার কোড লিক হয়ে গেলে আমার জেডাব্লিউটি সিক্রেটের মাধ্যমে তারা আমার টোকেন মানে করে ফেলুক, এনক্রিপ্টেড করে ফেলুক, ডিক্রিপ্টেড করে ফেলুক, এটা আমি চাবো না। তো আমি যেটা করেছি জেডাব্লিউটি সিক্রেটটাকে আমি এনভায়রনমেন্ট ফোল্ডারে রেখেছি, যে ডট ইএনভি ফোল্ডারে আমার বেসিক্যালি জেডাব্লিউটি সিক্রেটটা আছে। সেইটাকে আমি আবার কি করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, এই যে আমার জেডাব্লিউটি সিক্রেটটা এটা আমি গিট ইগনোরে দিয়ে রাখবো ডট ইএনভি, যখন আমি গিটে আপলোড করব আমার এই কোডগুলো, যাতে আমার এই ডট ইএনভি ফাইলটা আপলোড না হয়, কারণ আমার ডট ইএনভি ফাইলে আমার ইউআরএল, তারপর আপনার জেডাব্লিউটি সিক্রেট পোর্ট, যেগুলো আমি পাবলিকলি শেয়ার করতে চাই না, এরকম ইনফরমেশন আছে। তো এইটাকে আমি কি করব, এইটাকে আমার দেখেন, এটাকে আমি জেডাব্লিউটি সিক্রেটটাকে আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নামে আমি আরেকটা ফাইল বানিয়েছি, যেটাতে আমি অ্যাকচুয়ালি এই জেডাব্লিউটি সিক্রেট নামে একটা ভ্যারিয়েবল ধরেছি সেম নাম দিয়েই, সেখানে আমি এই যে ডট ইএনভিতে যা আছে সেইটাকে আমি কল করে নিয়েছি। আর এইটা কিন্তু আমার পাবলিক কিন্তু আমার এটা দেখতে পারবে, এটা আমার গিটেও পাওয়া যাবে, কিন্তু এখান থেকে পাবলিক কিন্তু আমার এই ডট ইএনভি ফাইলটা যেহেতু গিটে নাই, সো তারা আমার এটা মানে পাবে না, এই জিনিসটা এই অ্যাকচুয়াল ভ্যালুটা পাবে না, বাট জানা মানে ডট ইএনভি ফাইলে যে ডাব্লিউটি সিক্রেট আছে এটা জানা যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ডট ইএনভি এই লাইব্রেরিটা ইউজ করতে হবে, ইম্পোর্ট ডট ইএনভি ফ্রম ডট ইএনভি, তারপর প্রসেস ডট ইএনভি ডট জেডাব্লিউটি সিক্রেট, এটা লিখে এই যে ইএনভি ফাইলের ভিতর যেই ভ্যালুটা আছে জেডাব্লিউটি সিক্রেটের, ওই ভ্যালুটা আবার এই ভ্যারিয়েবলে চলে যাবে। ওকে, তো এইটাই আমি আবার এইখানে ইউজ করেছি, কোথায় গেল আমার, এই যে ক্রিয়েট টোকেন এখানে ইউজ করছি। তো এটা একটা সিক্রেট আপনার দিতে হবে, এটা যে কোনো কিছু হতে পারে যেটা আপনার সিক্রেট থাকবে। ওকে ফাইন। সো তারপরে যখন আমরা টোকেনটা পেয়ে যাব, টোকেনটা পাওয়ার পর আমরা চলে যাব এই যেখানে টোকেনটা পেয়ে যাবো। এখন এই টোকেনটাকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এটা তো সার্ভার যখন আবার ইউজারের কাছে, ইউজার যখন রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট করলো সার্ভারে, তখন তো একটা রেসপন্স যাবে, সেই রেসপন্সের কুকিতে আমি এই টোকেনটা আমার দিয়ে দিব, যেটা ইউজার নিজের কাছে সেভ রাখবে। আর প্রতিবার আমার মানে যে কোনো এপিআই হিট করতে হলে এই টোকেনটা তার এপিআই এর সাথে আবার সার্ভারে সেন্ড করতে হবে, যেন সার্ভার চিনতে পারে যে হ্যাঁ উনি একজন রেজিস্টার্ড ইউজার আর লগ ইন অবস্থায় আছেন। সো এখন সে যা চাচ্ছে, রিকোয়েস্ট করছে যে ইনফরমেশনের জন্য, সেই ইনফরমেশনটা আমি তাকে দিব। তো এই জন্য আমি এটা
রেসপন্সের মাধ্যমে আমি এটা সেন্ড করে দিব কুকিতে। রেসপন্সের কুকিতে আমি ইউজারের কাছে সেন্ড করে দিব, তারপর ইউজার এটা আবার আমাকে হচ্ছে প্রতিবার সার্ভারে পাঠাবে তার যে কোনো এপিআইয়ের সাথে। ওই ব্যাপারটা আমি পরে দেখাবো, আপাতত আমরা ইউজারের কাছে এটা সেন্ড করছি। তো এখানে আমি কুকিতে যা সেন্ড করছি, কুকিতে আপনি যে ইনফরমেশান সেন্ড করবেন সেই ইনফরমেশানের নাম দিতে পারবেন। তো এটা যেহেতু আমার জেডাব্লিউটি টোকেন, সো আমি এখানে জাস্ট ইনভার্টেড কমাতে জেডাব্লিউটি লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার এই যে টোকেনটা। আর এইখানে কিছু ভ্যারিয়েবল দেওয়া যায়, যেমন হচ্ছে আমি এখানে আমার ম্যাক্সেজ মানে টোকেনের এক্সপায়ারিং ডেট যেটা, সেটা আমার ছিল 30 দিনে। 30 দিনে আমি দেখেছিলাম, তো এটা হচ্ছে ক্রিয়েট টোকেনে আমার ছিল এই যে ম্যাক্সেজ ছিল 30 দিন, এটা কিন্তু সেকেন্ডে ছিল। এখন আমার এখানে যেটা আছে কুকিতে আমার এক্সপায়ারি ডেট দিতে হলে মিলি সেকেন্ডে দিতে হবে, এই জন্য আমি সেকেন্ডকে আবার 1000 দিয়ে করে আমি হচ্ছে এটা মাল্টিপ্লাই করে মিলি সেকেন্ড করে তারপরে আমি এটা কুকিতে দিচ্ছি। আর এইচটিটিপি অনলি ট্রু করে দিলে, এইচটিটিপি ছাড়া এটা আসলে আপনি দেখতে পারবেন না। এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি যদি ব্রাউজারে দেখানো গেলে এই জিনিসগুলো আরও ইজি হয়। তো আপাতত এইগুলো অ্যাকচুয়ালি আমাদের না বুঝলেও চলবে, জাস্ট আমার ম্যাক্সেজটা বেসিকের জন্য ম্যাক্সেজটা আমি মিলি সেকেন্ড 30 দিনকে মিলি সেকেন্ডে করে দিচ্ছি, কুকিতে সেন্ড করছি। তারপরে আপনি একটা সেন্ড সাকসেস নামে আমার একটা মেথড ক্রিয়েট করা আছে, যেখানে আমি রেসপন্স ভ্যারিয়েবলটা প্রপার্টিটা পাঠিয়ে দিব আর একটা মেসেজ দিব যে সাইন আপ হয়ে গেছে। আর ডাটাতে ইউজারের যে আইডিটা আমি পেয়েছিলাম, আইডিটা জাস্ট এটা আপনার ইচ্ছা আপনি কী কী ডেটা পাঠাবেন, এটা পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু জেডাব্লিউটি দিয়ে রেজিস্ট্রেশন করা শেষ। এখন শুধু রেজিস্ট্রেশনে চলবে না, আমার কিন্তু লগ ইনের সময়, প্রত্যেকবার এপিআই হিট করার সময় কিভাবে জেডাব্লিউটি ইউজ হচ্ছে, তারপর লগ আউট করে দিলে তো আবার আপনার মেয়াদ 30 দিন আছে, বাট এর আগে যদি কেউ লগ আউট করে দেয় তাহলে কিন্তু আপনার জেডাব্লিউটি টোকেনটা আপনার কুকি থেকে ডিলিট করে দিতে হবে, কারণ এটা এখন আর ভ্যালিড নাই, এটা আপনার ডিলিট করে দিতে হবে। সো লগ আউটের এই প্রসেসটা এগুলাতেও কিন্তু জেডাব্লিউটি এর কাজ আছে। এখন আমি যদি লগ ইনে চলে যাই, লগ ইনে আমি আবার ফার্স্ট থেকে যাই, যেমন এপিআইতে দেখেন এই যে আমার হচ্ছে এপিআই হচ্ছে এটা, এই যে লগ ইনের পোস্ট এপিআই। ওকে, এখন চলে যাচ্ছি কন্ট্রোলারে, এই যে আমার লগ ইন কন্ট্রোলার অ্যাসিঙ্ক একটা মেথড, এখানে রিকোয়েস্ট সেম রিকোয়েস্ট আর রেসপন্স আছে। লগ ইন করতে গেলে আপনি কী দেন, বেসিক্যালি আপনি ইমেল আর পাসওয়ার্ড দেন। তো রিকোয়েস্ট আর বডিতে ইমেল আর পাসওয়ার্ড আমি পেয়ে যাব, তারপর আমি লগ ইন সার্ভিসকে কল করব, ওখানেও আমি ইমেল আর পাসওয়ার্ড পাস করব। তারপর লগ ইন সার্ভিসে যাওয়ার পর সেম সাইন আপের মতোই ইমেল আর পাসওয়ার্ড, এখানে দেখেন ইউজার ডট লগ ইন, এটা কিন্তু একটা বিল্ট ইন মেথড ছিল যেটা আমাদের কিছু করার ছিল না। এখানেও আমাদের একটা মেথড আছে ইউজার ডট লগ ইন। এখন এই ইউজারটা আমি আগেই বলেছি, স্কিমাটা যে আমাদের আছে সেই স্কিমাটা যে আমি এক্সপোর্ট করেছিলাম সেটা হচ্ছে এই স্কিমাটা। আর এখানে ডট লগ ইন, এখন আমরা এই যে এখানে দেখেন আমি লগ ইন একটা মানে হচ্ছে আমার ওই এর আগে ক্রিয়েট কিন্তু আমার বিল্ট ইন একটা হুক ছিল মঙ্গুজের, বাট এখানে লগ ইন নামে আমি একটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করেছি। আর ইউজার স্কিমা, তো এটা হচ্ছে স্কিমার যে ফাইলটা সেটা, এই যে ইউজার স্কিমা, হ্যাঁ এই ইউজার ডট স্ট্যাটিক্স ডট লগ ইন, এখানে একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করা হয়েছে যেটা হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন, এখানে ইমেল আর পাসওয়ার্ড আছে। ওকে ফাইন, এখন আমি যে কাজটা করব, লগ ইন করা মানে কি, আমার ডেটাবেসে তো অনেক মানে বরাবর অনেক ইউজারই থাকতে পারে যাদের রেজিস্ট্রেশন আছে। এখন পুরো ডেটাবেসে সব রেজিস্টার্ড ইউজারের মাঝখান দিয়ে আপনি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা আমার ডেটাবেসে আছে কিনা আমার খুঁজে বের করে আমার দেখতে হবে। যদি আমি পেয়ে যাই তাহলে সে রেজিস্টার্ড ইউজার, তাকে আমি ভিতরে ঢুকতে দেবো, আর যদি লগ ইন করতে দেবো। আর যদি দেখি যে না সে রেজিস্টার্ড ইউজার না, দেন আমি একটা মেসেজ দিয়ে দিব যে ইনকারেক্ট ক্রেডেনশিয়াল বা ইনকারেক্ট ইমেল বা যেটাই হোক, বা নট রেজিস্টার্ড ইউজার, এরকম একটা মেসেজ দিয়ে দিব। তো এই জন্য আমার কী করতে হবে, ডেটাবেসে আগে খুঁজতে হবে যে ইমেলটা সে দিয়েছে, সেই ইমেলটা দিয়ে আমি আগে ডেটাবেসে সার্চ করতেছি যে অ্যাকচুয়ালি আমার এই ইউজারটা আছে কি না। যদি ইউজার না থাকে তাহলে আমি দিয়ে দিব ইনকারেক্ট ইমেলই নেই। সো আপনি যে ইমেল দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি নাই, ইনকারেক্ট ইমেল। তারপরে আমি পাসওয়ার্ড, এখন দেখেন পাসওয়ার্ডের বেলায় কী হয়েছে, এখানে বিক্রিপ্ট নামে একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডকে এনক্রিপশন বা এনক্রিপ্টেড করে তারপর ডেটাবেসে সেভ করে। যেমন আপনি যদি ডেটাবেসে যান, আমি যে ডেটাবেসে দেখাচ্ছিলাম এখানে দেখেন
পাসওয়ার্ডগুলো দেখেন কত বড় বড়। অবভিয়াসলি আমি আমার হাতে এত বড় পাসওয়ার্ড কোনো ইউজারই মনে রাখতে পারবে না, তারা দিবেও না। তো আমি ধরেন আমার 1 2 3 4 সাপোজ আমি আমার একটা পাসওয়ার্ড দিয়েছি, তো এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে তারপরে ডেটাবেজে সেভ করা হয়েছে। আর এই কাজটা করা হয়েছে বিক্রিপ্টের মাধ্যমে। বিক্রিপ্ট হচ্ছে একটা নোড.js লাইব্রেরি, যেটা সিম্পলি npm ইনস্টল বিক্রিপ্ট দিলেই আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। তারপর আপনারা এটা সিম্পলি ইম্পোর্ট করে, এই যে ইম্পোর্ট বিক্রিপ্ট ফ্রম বিক্রিপ্ট, এভাবে ইম্পোর্ট করে আপনারা এটা ইউজও করতে পারবেন। তো প্রথমেই যেটা এসেছে সেটা আগে আমি দেখাই, যে আমি যেহেতু এনক্রিপশন করে ওটা সেভ করেছি, সেভের পার্টটা আসলে রেজিস্ট্রেশনের সময় যখন আমাকে ইউজার ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছে রেজিস্ট্রেশন করতে আমার ওয়েবসাইটে, তখন তো আমি এগুলো ওয়েবসাইটে সেভ করি। তো ওই সময় আসলে আমি এটা এনক্রিপ্টেড করে তারপর সেভ করেছি, যেটা আমার দেখানো হয়নি, আমি এটা এখন দেখাচ্ছি। এই যে দেখেন ইউজার স্কিমা ডট প্রি, এই প্রিটা হচ্ছে মঙ্গুজের একটা হুক। প্রি বা পোস্ট, প্রি মানে কি কোনো অপারেশনের আগে যেটা আমরা করি, যেমন এখানে আমার অপারেশনের নামটা হচ্ছে সেভ, মানে ডেটা আমাকে ইউজার যখন ডেটা দিল, ডেটা রেজিস্টার্ড ইউজারের জন্য ডেটাবেজে সেভ করার আগে, এই সেভ করার আগে এই কাজগুলো করে তারপরে আমি ইনফরমেশনটা সেভ করব। এই কাজগুলোই হচ্ছে আমার এখানে পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড করতে হেল্প করবে আমাকে। এখন এখানে আমি কি করেছি সেটা হচ্ছে, প্রথমেই আমি দেখে নিয়েছি যে পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ড আছে কিনা। যদি আমাকে পাসওয়ার্ড থাকে তারপর তো আমি সেটা এনক্রিপশনে যাব, আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে তো আমার এনক্রিপশনে যাওয়ারই দরকার নেই, কারণ ইউজার আমাকে পাসওয়ার্ড দেয়ই নেই। তো আগে আমার পাসওয়ার্ডটা আছে কিনা চেক করতে হবে, তারপরে আমার চেক করতে হবে যে পাসওয়ার্ডটা অলরেডি মডিফাইড কিনা। ওকে, যদি অলরেডি মডিফাইড হয় এটাকে আবার এনক্রিপশন করার তো কোনো মানে হয় না। যদি মডিফাইড না হয় তাহলে আমরা নিচে যাব, আর যদি অলরেডি মডিফাইড হয় তাহলে আসলে এটা রিটার্ন করে দিব আমরা, যে এখানে আর এই কাজ করার আর মানে নেই। কারণ একটা পাসওয়ার্ডকে যদি আপনি বারবার এনক্রিপ্টেড করতেই থাকেন, বারবার মানে নতুন হ্যাশ কোনো ভ্যালু দিতেই থাকেন, তাহলে তো আপনার পাসওয়ার্ড মানে যখন অ্যাকচুয়াল ইউজার লগ ইন করার সময় দিবে তখন মিলবেই না। তো এখন যখন আমি দেখবো যে না পাসওয়ার্ডও মডিফাইড না, আর পাসওয়ার্ড আমার আছে, তখন আমি এখানে বিক্রিপ্টের প্রথমে আমি বলি বিক্রিপ্ট কি করে, আপনার যে অ্যাকচুয়াল পাসওয়ার্ড সেই অ্যাকচুয়াল পাসওয়ার্ডের সাথে সে একটা মানে সামনে সে একটা কোড বা যেটাকে এখানে সল্ট বলছে, যেমন এখানে বিক্রিপ্ট ডট জেন সল্ট মানে জেনারেট সল্ট, মানে সল্ট জেনারেট করতে বলছে। সল্ট মানে একটা মানে পোর্শন হতে পারে, এটা মানে র্যান্ডমলি যে কোনো কিছু একটা ওয়ার্ড বা একটা কোড বলতে পারেন, যেটা আপনার পাসওয়ার্ডের শুরুতে তারা অ্যাড করে, তারপর পুরোটাকে একসাথে হ্যাশ করে ওই হ্যাশড পাসওয়ার্ডটা মানে ডেটাবেজে সেভ করা হয়। তো এই জেনারেট সল্ট দিলে অটোমেটিকলি একটা সল্ট ক্রিয়েট হয়ে এটাই সল্টের থেকে যাবে। তারপর আমি বিক্রিপ্ট ডট হ্যাশ, এটা ওদের বিল্ট ইন একটা মেথড, এটার ভিতরে এই দিস ডট পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা, আর এই সল্ট মাত্র হচ্ছে মাত্র আমি যেটা ক্রিয়েট করলাম, এই দুইটা একসাথে মিক্সড করে ও আমাকে একটা হ্যাশড পাসওয়ার্ড দিয়ে দিবে। ওই পাসওয়ার্ডটা আমি এই যে আপনি যে দিয়েছেন সেটা রিপ্লেস হয়ে ওই পাসওয়ার্ড ভ্যারিয়েবলের ভিতর চলে যাবে, তারপর এটা নেক্সট মানে ডেটাবেজে সেভ হয়ে যাবে। ওকে, সো বিক্রিপ্ট ফার্স্টেই কিন্তু আমার হ্যাশড পাসওয়ার্ড ডেটাবেজে সেভ করলো। তারপর যখন ইউজার, এটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় করেছে, তারপর যখন ইউজার লগ ইন করতে যাবে তখন সে কি করবে, তখন ইউজার তো নর্মালি সে যেই পাসওয়ার্ড জানতো, সাপোজ 1 2 3, সে 1 2 3 দিবে। এখন এই 1 2 3-কে এই হ্যাশড পাসওয়ার্ডের সাথে বিক্রিপ্ট কম্পেয়ার করবে। এটা বিক্রিপ্ট বিল্ট ইনভাবেই কম্পেয়ার করবে, আপনাকে এখানে কোনো প্যারা নিতে হবে না। এটা হচ্ছে আমাদের এই যে যেমন হচ্ছে দেখেন, এই যে এই পাসওয়ার্ডটা হচ্ছে যেটা আমি লগ ইনের সময় দিয়েছি ওখানে এসেছে, আর ইউজার ডট পাসওয়ার্ড হচ্ছে যেটা আমার ডেটাবেজে সেভ আছে। এই দুইটাকে কম্পেয়ার ফাংশনের মাধ্যমে কম্পেয়ার করে যদি ম্যাচড হয়ে গেছে ট্রু, তাহলে আমার ইউজারের ডেটা যে লগ ইন করার জন্য ইউজারের যার ডেটা দরকার এগুলো রিটার্ন করে দিবে। আর যদি ম্যাচ না হয় তাহলে বলে দিবে ইনকারেক্ট পাসওয়ার্ড ম্যাচ হয়নি। সো এই ইউজার রিটার্ন করার পরে আপনার কিন্তু লগ ইন প্রসেস শেষ। তো ইউজার করার পর আপনার লগ ইন প্রসেস শেষ, যেটা আমরা সার্ভিস, এই যে ইউজার লগ ইনে কী করেছি সেটা আমরা এতক্ষণ দেখলাম। হ্যাঁ, এখন আপনি লগ ইন করলেন, এখন ওকে, সো আপনি এখন লগ ইন করার পর, সো আচ্ছা
লগ ইন করার পর এখন লগ ইন করার পর কী হবে, লগ ইন করার পর তো আপনার তো যে রেজিস্ট্রেশনের সময় আপনাকে একটা টোকেন দিয়েছিল, কারণ সেই টোকেনটা আপনার দরকার। পরবর্তীতে আপনি যত এপিএ হিট করবেন সেই টোকেনটা আপনার রিকোয়েস্টের সাথে সেন্ড করতে হবে, না হলে আপনি ইউজ করতে পারবেন না ওয়েবসাইট, বা কোনো এপিআই কাজ করবে না আপনার। এখন রেজিস্ট্রেশনের সময় তো দিয়েছিল, লগ ইনের সময়ও তো আমার ওই টোকেনটা লাগবে, তো সেম কাজ রেজিস্ট্রেশনের করার পর যেমন আপনার ওয়েবসাইটে ঢোকার পর মানে ঢোকার সাথে সাথে আপনাকে একটা টোকেন দেওয়া হয়েছে, তেমন লগ ইন করার সাথে সাথে আপনাকে টোকেন দেওয়া হবে। টোকেনটার জন্য আমরা এখন আবার আমাদের কন্ট্রোলারে চলে যাই। এই যে দেখেন লগ ইন কন্ট্রোলার, তো মাত্রই আমরা যেটা করলাম এই যে লগ ইন সার্ভিসের ভিতরে যে কাজটা লগ ইনের কাজ করে ফেললাম। এখন এই যে সেম আপনি হচ্ছে একটা টোকেন ক্রিয়েট করতে হবে। তো আগে তো বলেছিলাম যখন রেজিস্ট্রেশন করে একটা ইউজার তখন তার একটা ইউনিক আইডি মঙ্গোডিবি ক্রিয়েট করে ফেলে। তো সেই আইডিটা দিয়ে সেমভাবে আমি ক্রিয়েট টোকেন যাব। ক্রিয়েট টোকেনে গিয়ে আমি এখানে jwt.sign-এ ওই আইডি দিয়ে jwt সিক্রেট দিয়ে তারপর এক্সপায়ারি ডেট দিয়ে আমি একটা আইডি মানে আমার টোকেন jwt টোকেন আমি একটা ক্রিয়েট করব। সেই টোকেনটা আমি রিটার্ন পাবো। রিটার্ন পেলে তারপর সেই টোকেনটা এখানে যাবে, সেটা আমরা রেসপন্সের কুকির মাধ্যমে সেন্ড করে দেবো ইউজারের কাছে। ইউজার সেটা যেমন আমি আমার ফ্লাটারে যেহেতু মোবাইল অ্যাপের জন্য ফ্রন্ট এন্ডে ফ্লাটার ইউজ করছি, সো সেখানে আপনার শেয়ার্ড প্রিফারেন্স আছে। শেয়ার্ড প্রিফারেন্সে আমি এই কুকিটা আমি সেভ করে রাখবো। যারা ফ্লাটার নিয়ে কাজ করে, আমি বেসিক্যালি ধরেই নিচ্ছি যে নোডজেস আর ডার্ট বা ফ্লাটারের বেসিক আপনাদের জানা আছে। সো শেয়ার্ড প্রেফারেন্স কী জিনিস সেটা আপনাদের জানা থাকার কথা। শেয়ার্ড প্রেফারেন্সে আমি এই কুকিটা সেভ করে রাখবো। পরবর্তীতে আমি লগ আউট করলে শুধু এই কুকিটা শেয়ার্ড প্রেফারেন্স থেকে ডিলিট করে দিতে হবে, কারণ তখন আর এই মানে প্রত্যেকবার লগ ইনে আপনাকে নতুন করে কুকি মানে দেওয়া হবে, টোকেন দেওয়া হবে, পুরানো টোকেন আর ইউজ করতে পারবেন না। সো লগ আউটের সময় কিন্তু আমার ওই শেয়ার প্রিফারেন্স থেকে কুকি ডিলিট করে দিতে হবে, কারণ এই কুকি বা এই টোকেনের আর কোনো কাজ নেই, এটা ডেট এক্সপায়ার। লগ আউট করলে ডেট এক্সপায়ার্ড, আর লগ আউট না করলে 30 দিন পর্যন্ত ডেট থাকবে। তো ওকে ফাইন। এখন হচ্ছে সেমভাবে একই আমি ইউজারের ডেটা সেন্ড করে দিচ্ছি। এখন গেল আমার রেজিস্ট্রেশন, আমার গেল লগ ইন। কীভাবে জেডাব্লিউটি টোকেন আমরা সাইন করব, ক্রিয়েট করব, তারপর কুকিতে সেন্ড করব, এটা আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো লগ আউটের সময় আমরা কিভাবে এটা ডিলিট করব। এটা কিন্তু আমি শুধুমাত্র নোট জেএসের পার্টটুকু দেখাচ্ছি। আমি এখনও ফ্লাটারে মানে ফ্রন্ট এন্ডে কীভাবে আমি আবার কুকিটা রিসিভ করে শেয়ার প্রেফারেন্সে সেভ করব এই ব্যাপারটা আপনাদেরকে আমি দেখাবো, বাট ওটা হয়তো আমার নেক্সট ভিডিওতে যাবে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখানে শুধু নোট জেএসের পার্টটুকু দেখাচ্ছি আপনাদের, যে ব্যাকএন্ডে কী কাজটুকু করতে হবে এটা আমি একবারে আপনাদের দেখিয়ে রাখছি। আমি আশা করছি এটা আপনারা মনে রাখবেন, যেন আপনারা পরে ফ্লাটারের পার্টটুকু যখন করব তখন আপনাদের ইজি হয়। আচ্ছা, এখন লগ আউটের সময় আমার কি করতে হবে, কুকিটা আমার ডিলিট করতে হবে। দেখেন লগ আউটের সময়ও কিন্তু আমি আবার আরেকটা কুকি সেন্ড করছি জেডাব্লিউটি দিয়ে, যেইখানে আমি এই কুকিটার সময় আর ভ্যালু দিচ্ছি না। আগে কিন্তু টোকেন ছিল, এখন কিন্তু ভ্যালু নাই। আর ম্যাক্সেজ হচ্ছে 1 মিলি সেকেন্ড, মানে দেওয়ার সাথে সাথেই এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো আমি যখন ওই ফ্লাটারের শেয়ার প্রিফারেন্সে জেডাব্লিউটি সেম নাম দিয়ে এই টোকেনের জায়গায় এটা মানে একটা এমটি স্ট্রিং আপনার সেভ করছি, আবার 1 সেকেন্ডেই এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি তো আমার মানে টোকেনটা ডিলিটই হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার লগ আউটে অ্যাকচুয়ালি ডিলিট করার ওয়ে, জেডাব্লিউটিটা। ওকে ফাইন। আর এখানে শেষ আমাদের লগ ইন, রেজিস্ট্রেশন আর লগ আউট। আর যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা এপিআই যখন আপনি হিট করবেন যে কোনো কাজ, যেমন আপনি একটা ড্রেস অর্ডার করলেন, তো এখানে মনে করেন কি বা ড্রেস অর্ডার করলেন, বা আপনি হোম পেজে ঢুকলে আপনার সব প্রোডাক্ট একসাথে চলে আসলো। হ্যাঁ, এই যে একটা প্রোডাক্ট চলে আসলো, তো ওখান থেকে একটা স্পেসিফিক ড্রেস আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন আপনি এটা হচ্ছে ওই সেই ড্রেসের মানে এপিআইটা। এই যে ড্রেসের একটা প্রত্যেকটা ইউজারের যখন আইডি আছে, তো অবভিয়াসলি প্রত্যেকটা প্রোডাক্টেরও আলাদা আলাদা আইডি থাকবে, না হলে প্রোডাক্টটা মানে অ্যাপের মধ্যে আলাদা আইডেন্টিফাই হবে কীভাবে। তো ওই প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে আমার এপিআইটা। এখানে দেখেন আমি এই যে গেট এপিআই, এইখানে দেখেন আমার কয়টা পার্ট। এইখানে কিন্তু আমার মাঝখানে একটা মিডলওয়্যার আছে, তারপর এইখানে হচ্ছে আমার কন্ট্রোলারটাকে আমি কল করেছি, কিন্তু এর আগে কিন্তু আমাদের কোনো মিডলওয়্যার ছিল না। আমাদের কিন্তু এপিআই ছিল, আর সাথেই আমার কন্ট্রোলারটা ছিল, যেটা একটা ক্যাচ অ্যাসিঙ্ক মানে একটা অ্যাসিঙ্ক ফোল্ডারের ভেতর ছিল, অ্যাসিঙ্ক ইয়ের ভেতর। এটা অ্যাকচুয়ালি আমার নিজের, এগুলো অ্যাকচুয়ালি অন্য মানে আমার এরর হ্যান্ডেলিং করার জন্য আমার ডিফল্ট একটা মেথড কল করে নেওয়া হয়েছে। এগুলো হয়তো অন্য কোনো দিন এটা না দিলেও হবে, এটা আমার নিজের এরর হ্যান্ডেল করার জন্য একটা মেথড।
যাক আমার কন্ট্রোলার ছিল, কিন্তু আমার কিন্তু ছিল না, ওই মাঝখানের মিডলওয়্যার ছিল না। এখন এই মিডলওয়্যারটা আমার কেন লাগবে? আমার এখন মিডলওয়্যারটা লাগবে হচ্ছে কারণ প্রত্যেকটা এপিআই হিট করলে আমার যে টোকেনটা, সেই টোকেনটা আমাকে ইউজার পাঠাবে। ইউজার যখনই কোনো কিছু মানে ফ্লাটার থেকে কীভাবে টোকেনটা আমি পাঠাবো, এটা আমি ফ্লাটারের পার্ট যখন দেখাবো আপনাদের তখন দেখাবো। তো যখন পাঠাই দিবে সার্ভারে, সার্ভার এই জিনিসটা কিভাবে ভেরিফাই করবে যে সে একজন রেজিস্টার্ড ইউজার বা লগ ইন করা ইউজার, এই টোকেনটা মানে ভেরিফাই তো করতে হবে। ভেরিফাই করার পরেই তাকে ইনফরমেশান দেওয়া হবে বা যেই কাজটার জন্য যেই এপিআইটা কল করা হয়েছে সেই এপিআই কাজ করবে। তো ওটার জন্য যেটা আমি দেখাচ্ছিলাম, দেখেন এইখানে আমার রিকোয়ার অথ মানে সে যে একটা অথেন্টিকেটেড ইউজার, এটা আমার ভেরিফাই করতে হবে। তো এটার জন্য কি কি প্রয়োজন আমার, সেটার জন্য আমি একটা রিকোয়ার অথ নামে একটা মেথড ক্রিয়েট করেছি, অ্যাসিং মেথড যেটা, সেখানে আমার তিনটা প্যারামিটার, রিকোয়েস্ট, রেসপন্স আর নেক্সট। ওকে, তো সবার প্রথমে যেটা হচ্ছে আমাকে যে ইউজার যেই জেডাব্লিউটি টোকেনটা আমার সার্ভারে পাঠিয়েছে এপিআই এর সাথে হেডার্সের কুকিতে রিকোয়েস্ট ডট হেডার্স ডট কুকি, এইখান থেকেই আমি ওই টোকেনটা পেয়ে টোকেনের ভেতর ভ্যারিয়েবলে রাখবো। তারপর আমি দেখবো যে অ্যাকচুয়ালি টোকেন কি আছে কিনা। টোকেন যদি থাকে ওকে, তার মানে ফার্দার আমি প্রসিড করবো। আর টোকেন না থাকলে 401 সে একটা আনঅথরাইজড বা টোকেন আমার ইনভ্যালিড অথবা টোকেন নেই, ইনভ্যালিড না মানে টোকেন নেই অ্যাকচুয়ালি, এটা যদি হয় বা আনডিফাইন্ড নাল হয় তাহলে আনঅথরাইজড, আর নিচের আর কোনো কাজ করবেই না, এপিআই আর আগাবেই না। তো টোকেন যদি আমার অথরাইজড হয় তখন কি করতে হবে, ভেরিফাই টোকেন দিয়ে আমার টোকেনটাকে আগে ডিকোড করবে। এখন ফাইন, ভেরিফাই টোকেন এইটা একটা মেথড আমার ডিক্লেয়ার করা আছে, যেটার ভেতরে ও হচ্ছে আমার টোকেনটাকে ভেরিফাই করবে, যেটা জেডাব্লিউটি নিজেই করবে। দেখেন আমি ভেরিফাই টোকেনে কি আছে দেখাচ্ছি। এই যে ভেরিফাই টোকেন যে মেথডটা আছে, ওকে, এখানে jwt.verify, এটা jwt এর একটা বিল্ট ইন মেথড। এখানে আপনি আপনার টোকেনটা দিবেন, আর ওই যে মনে আছে jwt সিক্রেটটা আমরা দিয়েছিলাম, এই সিক্রেটটা আর টোকেনটা দিলে সে এই টোকেনটাকে ভেরিফাই করবে বা ডিকোড করে দেবে। এখন ডিকোড করলে কি পাবো, আমাদের মনে আছে আমরা ইউজার আইডি আর জেডাব্লিউটি সিক্রেট এই দুইটা মিলে একটা জেডাব্লিউটি টোকেন ক্রিয়েট করেছিলাম। এখন যদি এই টোকেন আর জেডাব্লিউটি সিক্রেটটা আমি দিয়ে দিই, তখন এটাকে ডিকোড করলে আমি আইডিটা পেয়ে যাব, ইউজার আইডি যেটা আমি দিয়েছিলাম টোকেন ক্রিয়েট করার জন্য। তো ওই ইউজার আইডিটাই আমার ডিকোডেড টোকেনের ভেতর চলে আসবে। ইউজার আইডিটা আমার ডিকোডেড টোকেনের ভেতর চলে আসবে। এই যে ডিকোডেড টোকেন, এটা আমি কনসোল লগ করে দেখেছি যে অ্যাকচুয়ালি আইডিটা আমি পাচ্ছি কিনা। এখন আমি কি করব, ইউজার, যে আমার স্কিমার নাম ছিল ইউজার ডট ফাইন্ড বাই আইডি। এখন আমি প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা আইডি, ইউনিক আইডি, আর ওই আইডিটাই তো আমি এখন ডিকোডেড টোকেনের মধ্যে আছে। তো ডিকোডেড টোকেন ডট আইডি, এই আইডি দিয়ে আমি আমার আমার ডেটাবেজে ইউজারটাকে খুঁজে বের করব। ইউজারটাকে খুঁজে বের করার পরে তারপর আমি দেখবো হ্যাঁ ইউজার পাওয়া গিয়েছে, পাওয়া না গেলে লিখবো ইউজার নট ফাউন্ড, ফার্দার এই ইউজার আর কোনো কিছু করতে পারবে না। আর ইউজারকে পাওয়া যাওয়ার পর ইউজারের যেই ইনফরমেশান, আমি এখন ইউজারের ডিটেইল আমার হচ্ছে সেন্ড করে দিয়েছি, আপনার যেই ইনফরমেশান মানে দরকার, যেটাই আপনার সেন্ড করার সেটা আপনি আবার সেন্ড করে দেবেন। তো আমি ইউজার মানে বেসিক্যালি প্রত্যেকটা এপিআই হিট করার পরই আমার এই টোকেনটা ডিকোড করতে হবে। টোকেনটা কি ভেরিফাইড টোকেন কিনা এটা আমার ভেরিফাই করতে হবে, তারপরে আমি সেই এপিআইতে আগে বাড়বো। এই কাজটা করতে হবে প্রত্যেকটা এপিআইতেই। আমার রিকোয়ার অথের ভিতরে আমি যা করেছি মানে অথেন্টিকেশনটা, এটা যে অথেন্টিকেটেড এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার দেখতে হবে, ভেরিফাই করে দেখতে হবে অথেন্টিকেশনটা। এই জন্য এটার নাম দিয়েছি আমি রিকোয়ার অথ, যেটা প্রত্যেকটা এপিআই হিট করলেই এই কাজটা করতে হবে। প্রত্যেকটা এপিআই এর সাথে আমি ফ্রন্ট এন্ড থেকে বা ফ্লাটার অ্যাপ থেকে আমি রিকোয়েস্টের হেডারে ওই টোকেনটা, যেটা আমি সার্ভার থেকে দিয়েছিলাম ক্লায়েন্টকে শুরুতেই মানে লগ ইন বা রেজিস্ট্রেশন করার সময়, সেটা তো সেভ ছিল মোবাইলে, সেটা সে প্রত্যেকটা এপিআই হিট করার সময় সে আমাকে সেন্ড করবে। তারপর আমি ভেরিফাই করব, তারপর আমি ফার্দার প্রসিড করব। আর যদি এটা মানে আনঅথরাইজড হয় বা টোকেন না থাকে তাহলে বলে দেবো আনঅথরাইজড, ফার্দার আর কোনো কিছু তার সাথে আমরা শেয়ার করব না। সো এইটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের নোড.js এর সাইডে জেডাব্লিউটি এর কাজ। মানে আমি চেয়েছি সংক্ষেপে যতটুকু পসিবল আমি আপনাদের বোঝানোর। আর আশা করছি যারা মোটামুটি নোড.js আর ফ্লাটার সম্পর্কে ধারণা আছে তাদের এটা অ্যাকচুয়ালি একদম বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল না, কারণ আপনার নোড.js সম্পর্কে
মঙ্গোডিবি সম্পর্কে মোটামুটি ধারণা থাকা লাগবে, না হলে আপনার বুঝতে কষ্ট হবে যে রিকোয়েস্টের কি রেসপন্স কোথা থেকে আসলো, নেক্সট কীভাবে আসলো, কন্ট্রোলার সার্ভিস কী আসলো। এই জন্য আমি সব কিছু অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেইনও করি নেই, বেসিক টিউটোরিয়াল না, শুধু যারা মাত্র হচ্ছে JWTটা কীভাবে অ্যাপ্লাই করবেন অথেন্টিকেশনের জন্য আপনার নোড প্রজেক্টে, সেটার জন্য। তো নেক্সট প্রজেক্টে আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমি এই ব্যাকএন্ড থেকে যে টোকেন আমার কাছে পাঠানো হচ্ছে সেটা আমি ফ্লাটার অ্যাপে শেয়ার প্রিফারেন্সে কীভাবে সেভ করব, আবার প্রত্যেকটা API হিট করলে সেটা আবার আমি কিভাবে সার্ভারে সেন্ড করব, সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। পার্ট 2 এর জন্য সবাই আশা করি পার্ট 2 দেখবেন, পার্ট 2 এর আসবে শীঘ্রই।